লিলি বেগম সেন দৃষ্টিতে তাকিয়ে অবলোকন করছে জ্যাক আর প্রিন্সেসকে। লিলি বেগম নাস্তা বানাচ্ছে কিচেনে। জানালাটা ঈষৎ ফাঁক করে মাঝে মাঝে উকি দিচ্ছে রুমের দিকে। মোনা কেন ওভাবে লিলি বেগমের বাসা ত্যাগ করেছিলে, সে ব্যাপারটাও কুয়াশাচ্ছন্ন, অস্পষ্ট। লিলি বেগমের এই প্রশ্নের মুখোমুখি মোনা অনেকবার হয়েছে, কিন্তু বিষয়টা মোনা এড়িয়ে গিয়ে আংশিকভাবে কিছু একটা বলে প্রসঙ্গ বদলে ফেলেছে চতুরতার সহিত। লিলি বেগম অভ্যস্ত আর দক্ষ হাতে নাস্তা তৈরি করে নিয়ে এলো। মোনা হেসে নাস্তার ট্রেটা সম্মুখে অবস্থিত টেবিলটার উপর রাখল। হঠাৎ প্রিন্সেস লিলি বেগমের কোলে যাওয়ার জন্য ঝুঁকে পড়ল। এই বয়সে স্বাভাবিকভাবে বাচ্চারা এমনই হয়। বাচ্চা সুলভ মন কখন কি সায় দেয় বুঝতে পারা দেয়। লিলি বেগম ঠোঁটে হাসি ফুটিয়ে প্রিন্সেসকে কোলে নিল। লিলি বেগমের কোলে কিছুক্ষণ থেকে প্রিন্সেস আবার জ্যাকের কোলে যাওয়ার জন্য উদ্যত হয়। জ্যাক বিরক্ত দৃষ্টিতে তাকায় প্রিন্সেসের দিকে। চাপা গলায় রেগে বলে, প্রিন্সেস। জ্যাক লিলি বেগমের সাথে আড্ডায় মেতে উঠল। লিলি বেগম মানুষের সাথে আড্ডা জমাতে দক্ষ। মোনাকে দিয়ে আড্ডা জমানো অসম্ভব ব্যাপার। মোনা প্রায় কথার মাঝে মাঝে থেমে যায়। কথা খুঁজে পায় না। মস্তিষ্ক থেকে কথা গুছিয়ে উঠাতে পারে না। বেশ সময় লাগে। জ্যাক শুধু কফি খেয়েছে, আর কিছুই নেয়নি। জ্যাক চলে যাওয়ার পর লিলি বেগম প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকালো মোনার দিকে। মোনা জানে লিলি বেগম এখন হাজার প্রশ্ন করবে। মোনার ধারণা সত্যি করে লিলি বেগম জিজ্ঞেস করল, আমেরিকান না ছেলেটা? তুই কিভাবে চিনিস? খুব ভালো সম্পর্ক দেখছি তোদের মাঝে। লিলি বেগম কিছু একটা ইঙ্গিত করে বলল কথাটা। মোনা বলে, খালা আমার পরিচিত উনি। লিলি বেগম সন্তোষজনক উত্তর না পেয়ে হতাশ হল যেন। মোনার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর গম্ভীর গলায় বলল, অপরিচিত হলে তো বাসায় আসত না। আমি তো সে জানতে চাইনি। তো কি জানতে চেয়েছ? সব বুঝেও অসন্তোষজনক উত্তর দিচ্ছে মোনা। লিলি বেগম বিরক্ত হল বেশ। মোনা তুই সব বুঝেও ভান করছিস। মানুষকে এত সহজে বিশ্বাস করিস না। মানুষ চেনা বড্ড কঠিন, তাও এই ভিনদেশে। মোনা বিস্ময়ের চূড়ায় পৌঁছে গেল যেন। মুখ ক্রমশ কালো, গম্ভীর হয়ে গেল। লিলি বেগমের অসংলগ্ন উদ্ভট চিন্তায় মোনা হতাশ হয়ে গেল। তীক্ষ্ণ দৃষ্টিতে মুখ কিছুটা বিকৃত করে তাকাল। খালা জ্যাক আমায় অনেক হেল্প করেছে। আর জ্যাক খুব ভালো মানুষ। এর বেশি কিছু না। জ্যাক অন্য ধর্মের মানুষ, তার মেয়ে আছে। স্ত্রী মারা গেছে। আর তুমি কি সব ভাবছছি? লিলি বেগম প্রত্যুত্তর করল না। রুমের অগোছালো জিনিসপত্র টুকটাক গোছাচ্ছে। মোনা একটা বই হাতে খাটে আধশোয়া অবস্থায় একটা বালিশের সাথে হেলান দিয়ে আছে। বাসায় প্রগাঢ় নিঃশব্দতা বিরাজ করছে। মোনা ছুটি নিয়েছে 2 দিনের জব থেকে, শরীর অসুস্থ লাগছে তাই। তাছাড়া পরীক্ষা সামনে, একটু পড়া দরকার। বই পড়তে পড়তে ঘুমিয়ে গেছে মোনা। বইটা মুখের উপর পড়ে আছে।
নিশান বাসায় ফিরে মোনাকে অকারণে জাগাল। মোনা বিরক্ত চোখে তাকাল। চোখে প্রবল বিরক্তি নিয়ে নিশানকে শাসাল। ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে ক্ষোভ প্রকাশ করতে লাগল। মোনার শোয়ার রুমের পাশের রুমে খাবার টেবিল। রুমে ফার্নিচার বলতে তেমন কিছুই নেই। সে রুম থেকে বেশ শোরগোল পাওয়া গেল। মোনা ভ্রু কুঁচকে নিশানকে জিজ্ঞেস করল, কে আসছে ওই রুমে? খালা কোথায়? নিশানের কাছ থেকে উত্তরের অপেক্ষা না করে মোনা খাট ছেড়ে খাবার রুমের দিকে গেল। নিশানকে প্রশ্নটা যেন অযথাই করল। প্রিয়ম একটা চেয়ার টেনে টেবিল থেকে একটু দূরে সরিয়ে বসে ফোনের দিকে গভীর মনোযোগে তাকিয়ে আছে। কালো শার্ট, প্যান্ট পরনে। গায়ের ফর্সা রঙের সাথে মানিয়ে গেছে নিখুঁতভাবে। মোনা প্রিয়মকে কালো ছাড়া অন্য রঙের শার্ট পরতেই দেখেনি, গাড়িটাও কালো। প্রিয়ম সুদর্শন পুরুষ বটে। লম্বা যথেষ্ট পরিমাণে, গায়ের রংটা মানানসই। সবচেয়ে আকর্ষণীয় হল নীল চোখ। যে কোনো রমণীর ঘুম হারাম করার কারণ হতে পারে। এই প্রথম অনেকক্ষণ তাকিয়ে অবলোকন করল প্রিয়মকে। প্রিয়মের সৌন্দর্য যে কেউ আকৃষ্ট হতে বাধ্য। কিন্তু মোনার দরকার বিশ্বাস, আস্থা, ভালোবাসা, ভালো বোঝাপড়া। এসবও হয়তো প্রিয়মের ভিতর এখন আছে, কিন্তু মোনা খোঁজার চেষ্টা করছে না। কোন এক অজানা কারণে মনের কোনো এক কোণে ক্ষোভ রয়ে গেছে হয়তো। মোনা এগিয়ে যেতেই এরিক হেসে চেয়ার থেকে উঠে মোনার কাছে আসে। বাসা থেকে আসার পর এরিকের সাথে তেমন দেখা হয়নি মোনার। এরিকের উপর মোনার কোনো ধরনের রাগ, ক্ষোভ, আক্রোশ কিছুই নেই। মোনাও হাসে। মুখের হাসি বজায় রেখেই বলল, কেমন আছো এরিক? এরিককে দেখলেই মোনার সেই ছাদের ঘটনা মনে পড়ে। মেয়েটার নাম যেন কি? অনেকক্ষণ পর মনে পড়ল, নামটা অ্যালি। এরিক কিছুটা অনুযোগের সুরে বলল, ভালো, তুমি আমাদের বাসায় আর একবারও গেলে না। মোনা উত্তরে কেবল হাসল। মোনা আর চোখে তাকাচ্ছে প্রিয়মের দিকে, মোনার উপস্থিতিতে প্রিয়মের অভিব্যক্তি দেখার জন্য। প্রিয়ম ফোনে মগ্ন, তাই মোনার উপস্থিতি টের পায়নি। লিলি বেগম কিচেনে। প্রিয়ম ফোন থেকে মুখ না তুলেই এরিকের দিকে প্রশ্ন ছুড়ল, এরিক তুই যে আমায় জোর করে এখানে নিয়ে আসছিস, এখন বাসা থেকে বের না করে দিলই হল। এরিক হতচেতন দৃষ্টিতে তাকাল। তাৎক্ষণিক উত্তর দিলও না। এরিকের চিকন স্বর আরো চিকন হয়ে আসলো যেন, আমি তোমায় নিয়ে আসছি নাকি? প্রিয়ম মোনার দৃষ্টি থেকে আড়াল করেই এরিকের দিকে তাকিয়ে চোখ রাঙাল। এরিকের কথা মাঝপথে সমাপ্ত হয়ে গেল। অসমাপ্ত কথার প্রসঙ্গ এড়াতে এরিক বলল, মোনাপু দিন দিন সুন্দর হচ্ছ যে। মোনাও একটা চেয়ার টেনে বসল। প্রিয়ম একা আসলে হয়তো করা গলার কিছু বলে চলে যেতে বলতো। এরিক এসেছে, আবার লিলি বেগমও আছে। মোনা কিছুক্ষণ পর এরিকের কথার উত্তর করল, তো প্রেম করবে আমার সাথে? এরিক এমন অভাবনীয় উত্তরের জন্য যেন প্রস্তুত ছিল না। এরিকের ধারণা অনুযায়ী মোনা বড্ড লাজুক। প্রিয়ম ভ্রু কুঁচকে তাকালো মোনার দিকে। কিছুক্ষণ পর মুখের ভঙ্গি পরিবর্তন করে উপচেপড়া রাগ নিয়ে তাকালো এরিকের দিকে। এরিক সে সব উপেক্ষা করে বলল,
তুমি মাত্র আমার বছর দেড়েক বড় হবে। আরে এখানে ৫-৭ বছরের বড় মেয়েদের সাথেও প্রেম হয়, এটা কোনো ম্যাটার না। প্রিয়মের চোখ থেকে যেন আগুনের ফুলকি বের হচ্ছে, মনে দাবানল ছড়াচ্ছে। এরিকের এরূপ রসিকতা অসহ্য লাগছে। রাগ চাপিয়ে স্বাভাবিক গলায় বলল, এরিক একটা দামি ব্র্যান্ডের সিগারেট নিয়ে আয় তো। এরিক অসহায় দৃষ্টিতে তাকাল। এই দৃষ্টির মানে এখন কোথায়ও যেতে ইচ্ছে হচ্ছে না। প্রিয়ম জোর গলায় বলল, এরিক তোকে যেতে বলছি না। প্রিয়মের কথা অমান্য করার সাধ্য নেই এরিকের। অনিচ্ছাকৃতভাবেও গেল। রুম থেকে বের হয়ে বিরক্তি প্রকাশ করল নাক মুখ কুঁচকে। এরিক বাসা থেকে বের হতেই প্রিয়ম ওর চেয়ার ছেড়ে উঠে মোনার দিকে অগ্রসর হয়। মোনা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল প্রিয়মের মুখের দিকে। প্রিয়ম মোনা হাত চেপে ধরে। সব ক্ষোভ যেন মোনার হাতের প্রতি। মোনা হাতে ব্যথা অনুভব করে। ব্যথাতুর দৃষ্টিতে তাকাল। চাপা গলায় বলল, হাত ছাড়ুন, নয়তো কিন্তু চেঁচাব। খালা কিচেনে। প্রিয়মও চাপা গলায় উত্তর দিয়ে রাগের বহিঃপ্রকাশ করল। প্রিয়মের দৃষ্টিতে রাগ উপচে পড়ছে যেন। এরিকের সাথে প্রেম না? এরিকের সাথে এত হেসে হেসে কথা। আর সব রাগ, জেদ, ক্ষোভ আমার উপর? প্রিয়মের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে বিষয়টা খুব গুরুতর ভাবে নিয়েছে। প্রিয়মের চোখ মুখের অবস্থাও সঙ্গীন। হাত ছাড়ুন, নয়তো খালাকে ডাকব। প্রিয়ম হাত মুচড়ে ধরল এবার। মোনা ব্যথায় ছটফট করতে লাগল। প্রিয়ম ধৈর্যহারা গলায় বলল, বয়স তো মনে হয় ভালোভাবে 18ও হয়নি। মন তো 60 বছরের মানুষের মতো শক্ত। আবেগ, অনুভূতি তো কিছু নেই ভিতরে। প্রিয়ম মোনার মুচড়ে রাখা হাত কিছুটা আগলা করে দিল। মোনা ব্যথায় চোখ বুজে আছে। প্রিয়ম হাত পুরোপুরি ছেড়ে দিল। ব্যথা কিছুটা কমে আসতে মোনা চোখ মুখ স্বাভাবিক করে বলে, আমার আবেগ, অনুভূতি মূল্যবান জিনিস, সস্তা কিছু না যে যেখানে সেখানে প্রকাশ করব। প্রিয়ম নির্বিকার ভঙ্গিতে তাকাল। রক্তশূন্য দৃষ্টি যেন। মোনার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, যেখানে সেখানে বলতে কি বুঝাচ্ছ তুমি? মোনা প্রত্যুত্তর করল না। মোনার রাগ হচ্ছে। ফ্যাকাশে মুখে চেয়ার থেকে উঠে দাঁড়াল। রাগে মোনার নাক কম্পিত হচ্ছে। প্রিয়ম হঠাৎ অভাবনীয় কাজ করে বসল। মোনার কাপা কাপা নাকের ডগায় কামড় দিল। মোনা হতবুদ্ধি হয়ে নির্বিকার চোখে তাকিয়ে রইল। মোনা কিছু বলতে যাচ্ছে, কিন্তু ঘটনার আকস্মিকতায় মোনার গলা ধরে আসছে। প্রচণ্ড বিস্ময় মোনার গলা দিয়ে যেন আস্ত হাত ঢুকিয়ে দিয়েছে, তাই কিছু বলতে পারছে না। কিচেন থেকে রান্না শেষ করে লিলি বেগম রুমের দিকে আসতে লাগল। তার পায়ের শব্দে মোনা পিছনে ফিরে তাকায়। লিলি বেগম দরজা দিয়ে ঢুকছে। কপালে ঘাম চিকচিক করছে, মুখে কিছুটা ক্লান্ত ভাব। এই প্রিয়ম এরিক কোথায় গেল? মোনা খেতে বসো। লিলি বেগম টেবিলে খাবার সাজাতে লাগল। মোনা সব ক্ষোভ চোখের দৃষ্টিতে প্রকাশ করছে যেন। মোনার মুখে মেঘের ছায়া পড়েছে যেন। ধীরে ধীরে মেঘ ঘনীভূত হয়ে ভয়ঙ্কর আকার ধারণ করছে যেন। অদ্ভুত বিষয় মোনা কিছু বলল না। গম্ভীর মুখে রুমে গিয়ে বসে রইল।
এর ভিতর এরিক ফিরে আসল। প্রিয়মের হাতে সিগারেট দিল। প্রিয়ম সিগারেট প্যান্টের পকেটে রেখে দিল। লিলি বেগম অধৈর্য হয়ে পড়ল যেন। বিরক্ত গলায় বলল, মোনা, নিশান কোথায়? খেতে বসছিস না কেন তোরা? প্রিয়মের ভিতর হঠাৎ যেন অপরাধ বোধ নাড়া দিয়ে ওঠে। কোনো কারণে মোনার সাথে অনাকাঙ্ক্ষিত আচরণ করতে চায়নি কিংবা সম্পর্কটা খারাপ করতে চায়নি। যত সম্ভব সুস্থ একটা সম্পর্ক চেয়েছে। লিলি বেগম অধৈর্য গলায় বারবার ডাকছে মোনাকে। নিশান আসলেও মোনা আসেনি। প্রিয়ম টেবিল থেকে উঠে মোনার কাছে গেল। মোনা মুখ ভার করে জানালার ফাঁক দিয়ে বাইরের দিকে উদাসীন হয়ে তাকিয়ে আছে। প্রিয়ম শীতল গলায় বলল, মোনা সরি। প্রিয়মের গলার স্বরে পরিবর্তন হল হঠাৎ। কিছুক্ষণ থেমে থেকে অনুনয় করে বলল, এমন আর হবে না। মোনা ফিরে তাকায় না। প্রিয়ম মোনার একটু কাছে গিয়ে বসল। গলায় তাড়াহুড়া ভাব এনে বলল, সবাই ডাকছে মোনা, চলো তো। প্রিয়ম ভেবেছিল মোনা ভয়ঙ্করভাবে রেগে যাবে, চিৎকার করে রাগ প্রকাশ করবে। কিন্তু প্রিয়মের ধারণা মিথ্যা হল। মোনা ভাবলেশহীনভাবে বলল, আপনারা খান, আমি পরে খাব। আমি কিন্তু তোমায় কোলে করে নিয়ে যাব ওখানে। আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। পুরুষ মানুষের স্পর্শ আমার অসহ্য লাগে। আপনি সেই অসহ্য কাজটাই বারবার করছেন। প্রিয়ম এ পর্যায়ে আত্মদোষ প্রকাশ করে বলল, আমি তো নিজেই অসহ্য পারসন। লিলি বেগম এসে হাত ধরে টেনে মোনাকে নিয়ে গেল। এই মানুষটার কথার উপর না বলতে বেগ পেতে হয়। কোনো কথাই শুনবে না মোনার। লিলি বেগম আশেপাশে তাকিয়ে বলল, প্রিয়ম কোথায় গেল আবার? পাগলামি শুরু করেছিস সবাই? প্রিয়ম কাউকে কিছু না বলেই বাসা থেকে বের হয়ে গেল। মোনার এত অবজ্ঞা মানতে কষ্ট হয় প্রিয়মের। প্রিয়ম সিগারেট ধরাল। দুই আঙ্গুলে ধরে সিগারেট টানতে টানতে হাঁটতে লাগল নিজ গন্তব্যে। আকাশে ধীরে ধীরে মেঘ ঘনীভূত হচ্ছে। ভয়ঙ্কর রূপ ধারণ করেছে গগন। এই আকাশেই আস্ত অত্যুজ্জ্বল চাঁদ দেখা যায়, চাঁদের আলোয় উদ্ভাসিত হয় ধরণী। আবার এই আকাশেই দেখা যায় ঘন আধার মাখা রাত, যেখানে এক ফোঁটা আলো কেউ খুঁজে পাবে না। এই বিচিত্রময় গগনকে আরো বিচিত্র রূপ দান করে সাতরঙা রংধনু। মাঝে মাঝে কি স্বচ্ছ নীল আকাশ, শুভ্র মেঘ যেখানে ছুটে বেড়ায়। আর এখন আকাশটা কি ভয়ঙ্কর! মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে ভাবে যেন জড়ানো আকাশে এই বিচিত্রটা, যেখানে সুখ পূর্ণিমার রাতের মতো আর দুঃখ কালো মেঘাচ্ছন্ন আকাশের ন্যায়। মোনা ক্ষীণ নিঃশ্বাস ফেলে। একটু পরেই বজ্রপাতের শব্দ আর আলোতে প্রগাঢ় নিঃশব্দ ধরণী যেন অস্থির হয়ে ওঠে। নিশান এসে মোনার কোল ঘেঁষে বসে। মেঘের ডাকে ভীতি হয়ে যায় নিশান, ভীতি বিহবল দৃষ্টিতে তাকায় মোনার দিকে। মোনার চোখে আশ্বাসের জোয়ার, নিশানের ভয় হ্রাস পায়। তৃষ্ণার্ত পৃথিবীর পিপাসা মিটাতে ঝিরিঝিরি বৃষ্টি আকাশ থেকে নিঃসৃত হচ্ছে। বৃষ্টি মোনার কোনো কালেই পছন্দ ছিল না। বৃষ্টি বিলাস, বৃষ্টিস্নাত রাত এসব কথায় মোনার রোমাঞ্চকর অনুভূতি উপলব্ধি হয়নি। বর্ষার সাথে যেন মোনার আজন্ম শত্রুতা। তারপরও মোনা বর্ষার অপেক্ষা করত। বৃষ্টির জন্য না, কদম ফুলের জন্য।
মোনার রুমের সাথে লাগোয়া সংকীর্ণ এক চিলতে বারান্দা ছিল। বারান্দার কোল ঘেঁষে ছিল এক কদম গাছ। সারা বছর কদম গাছটা ফুলের অভাবে অপূর্ণতা, নিঃসঙ্গতা অনুভব করত যেন। বর্ষা হলেই ফুলে ফুলে পূর্ণ হয়ে যেত গাছটা। শুভ্র, পরিস্ফুট কদম ফুল দেখে মোনার চোখ জুড়িয়ে যেত। ফুলে ফুলে গাছটার শোভাবর্ধিত হতো। মোনা অপেক্ষা করত বর্ষার কদম ফুল দেখার জন্য। গাছটা এখনো আছে, মোনার সেই চিরচেনা বারান্দার পাশেই আছে। এতদিনে হয়তো শাখা প্রশাখা আরও বিস্তৃত হয়েছে। এই বর্ষায়ও হয়তো ফুলে ছেয়ে গাছটা। কিন্তু ফুল দেখার জন্য অধীর আগ্রহে ব্যাকুল মোনা তো আর নেই সেখানে। মোনার চোখ এখন কোনো কিছুর জন্য ব্যাকুল থাকে না, অধীর থাকে না। মোনার সমস্ত আবেগ যেন বিবর্ণ হয়ে গেছে, ফ্যাকাশে, পাণ্ডুর হয়ে গেছে। সকালবেলা মোনা ঘুম থেকে উঠে। ঘুম ঘুম চোখে খাট থেকে নামে। আড়মোড়া ভাঙে। ঘুম জড়ানো চোখেই নাস্তা রেডি করে। নিশানকে স্কুলে পৌঁছে দিয়ে নিজে ভার্সিটিতে যায়। এখনো হালকা হালকা বৃষ্টি পড়ছে। প্রায় সবার হাতেই ছাতা। কেউ কেউ বৃষ্টিতে যেন মাতাল হয়ে উঠেছে। মোনা সে দলের না। বৃষ্টি দেখে মোনা বিরক্ততে মুখ বিকৃত করে। মোনা ভার্সিটিতে গিয়ে সবার আগে শ্রুতিকে খোঁজ করবে। শ্রুতি ক্যাম্পাসের দক্ষিণ দিকটায় বসে বসে আড্ডা দিচ্ছে ওয়াটসের সাথে। ক্লাসের ভিতর এই ছেলেটার সাথে শ্রুতির সখ্যতা। মোনাও টুকটাক কথা বলে। মোনাকে দূর থেকে দেখে লম্বা সুরে নাম ধরে ডাকল ওয়াটস। মোনা ফিরে তাকায়। ওয়াটস ছেলেটার মুখ সব সময় হাস্য উজ্জ্বল। মোনাকে দেখেই মুখের হাসিটা আরো ফুটিয়ে তুলে বলল, মিসেস ব্লু আইস। মোনার কপালে ভাঁজ পড়ল কয়েকটা। আর চোখে তাকালো শ্রুতির দিকে। শ্রুতির দিকে তাকিয়ে চোখ রাঙাল। শ্রুতি ওয়াটসের কাছে বলেছে এসব। এগুলো ওয়াটসের কাছে বলার কি আছে? মোনা চরম তিক্ততা বোধ করে। শ্রুতি হেসে উঠে বলল, ট্রাস্ট মি মোনা, আই ডোন্ট টেল এভরিথিং। মোনা এ প্রসঙ্গে কিছু কথা না বাড়িয়ে ওদের পাশে বসল। ওয়াটস আবার বলল, তোমার ব্লু আইসের কি খবর? মোনা বিরক্ত মুখে তাকালো ওয়াটসের দিকে। অধৈর্য গলায় বলল, প্লিজ ওয়াটস, না জেনে কথা বলো না তো। শ্রুতি সব সময় বাড়িয়ে বাড়িয়ে বলে। মোনার শ্রুতির উপর রাগ হয়। মোনা মুখ গম্ভীর করে ফেলে। শ্রুতি মোনার অভিব্যক্তি দেখে হেসে ওঠে। শ্রুতির কাঁধে হাত রেখে মৃদু ধাক্কা দিয়ে বলল, মোনা তুমি এমন কেন বলো তো? জোকসও বুঝো না। সব কিছুতে গুরুতর মুখাবয়ব হয়ে যায় তোমার। মোনার ভিতর থেকে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসতে চায়। মোনা খুব সন্তর্পণে একটা ক্ষীণ নিঃশ্বাস ফেলল। আসলেই মোনা অনুভূতিহীন হয়ে যাচ্ছে, ভিতরটা রুক্ষ হয়ে যাচ্ছে। মোনার আচরণেও নির্জীবতার আত্মপ্রকাশ ঘটছে। পরিস্থিতি যাকে এমন অনুভূতিহীনভাবে তৈরি করছে, সে কি চাইলেই নিজেকে অনুভূতি সম্পন্ন মানুষ হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে? কেউ তো জানে মোনার এই ক্ষুদ্র জীবনে কত রকমের অভিজ্ঞতার ডায়েরি রচিত হয়েছে। ক্লাস শুরু হয়ে গেলে ওরা ক্লাসে চলে গেল। ক্লাসেও এখন মনোযোগী থাকার চেষ্টা করছে। ক্লাসে স্যার থাকাকালীন শ্রুতি মোনার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল, ছুটির পর কথা আছে, চলে যেও না আগে আগে। এই শ্রুতির যত কথা আছে, সব স্যার ক্লাসে থাকাকালীন সময়ে মনে আসবে।
মাঝে মাঝে সামান্য বিষয় নিয়েও ক্লাসে স্যার থাকাকালীন সময়ে শ্রুতির হাসির জোয়ার বয়ে যাবে। শব্দ করে না, ঠোঁট কামড়ে হাসবে শ্রুতি। এভাবে হাসার কারণে শব্দ না হলেও শ্রুতির শরীর ভূমিকম্পের মতো কম্পিত হয়। ভার্সিটি শেষে মোনা শ্রুতিকে একটা ক্যাফেটেরিয়াতে নিয়ে আসে। মোনা বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে, কাজে যেতে হবে। শ্রুতি কফিতে চুমুক দিতে দিতে বলল, সমীরের সাথে দেখা হয়েছিল প্রিয়মের। সে দুঃখ প্রকাশ করল। তুমি তাকে অবজ্ঞা করে যাচ্ছ শুধু তাই। মোনা শ্রুতির দিকে তাকালো স্বাভাবিক দৃষ্টিতে। আগ্রহী গলায় বলল, আর কি বলেছে? যাক, এই প্রথম কোনো কিছু শোনার জন্য আগ্রহী হলে তুমি। শ্রুতি একটু থেমে আবার বলল, বলেছে তুমি তার লাইফস্টাইল পছন্দ করো না, এটা তাকে অবজ্ঞা করার প্রধান কারণ। মোনা চুপচাপ শুনে যাচ্ছে। শ্রুতি তার চঞ্চল গলায় বলছে, হাত পা নাড়িয়ে অসাধারণ ভঙ্গিতে বলছে। অস্থির দুটো চোখ শ্রুতির, গোধূলি লগ্নে নিড়ে ফিরা পাখির মতো অস্থিরতায় ব্যস্ত দুটো চোখ। মোনা মানুষ যেরকম পরিবেশে বড় হবে সে তো সেরকমই হবে। মানুষ তো ছোটবেলা থেকে পারিপার্শ্বিক পরিবেশের দ্বারা দীক্ষিত হয়। এটা কাউকে অপছন্দের কারণ হওয়া উচিত হতে পারে না। উপরোক্ত সে যদি তোমার মনের মতো হওয়ার চেষ্টা করে, তখন তাকে অবজ্ঞা করার জন্য শাস্তি পাওয়া উচিত। মোনা হাসল কি ভেবে যেন। কোনো জবাব দিল না। ঘড়ির দিকে তাকিয়ে তাড়াহুড়ো করে বলল, যেতে হবে শ্রুতি। মোনা উঠে পড়ে মাথায় রাজ্যের চিন্তা নিয়ে সামনে পা ফেলে। প্রিয়মের এত দ্রুত বদলে যাওয়া খাপছাড়া লাগে। মানুষ ভালোবাসার জন্য বদলাতে পারে, কিন্তু প্রিয়মের সেই বদলানো যদি ক্ষণিকের জন্য হয়, কিংবা খামখেয়ালির বশে হয়। মোনা কিভাবে বুঝবে প্রিয়মের এই ভালোবাসা, এই বদলে যাওয়া রূপের স্থায়িত্ব কতটুকু সময়? মানুষ চেনা বড্ড কঠিন, প্রচণ্ড ঢেউয়ের ভিতর সাঁতরে সাগর পার হওয়ার মতো কঠিন। মোনা অফিসে যায়। লরি মোনায় দেখে সৌজন্যমূলক হেসে ভাব বিনিময় করে। মোনা একটা বিষয় বুঝতে পারছে না, এলিন মেয়েটা মোনায় দেখে বিরক্ত বোধ করে। মোনা সহজ আচরণ করে। মাঝে মাঝে নিজ থেকে গিয়ে কথা বলে, কিন্তু এলিনের আচরণে মোনা দমে যায়। কথা বেশি এগুতে পারে না। মোনা শেষে ভেবে নিল, পৃথিবীতে তো অনেক অদ্ভুত ব্যাপার আছে, যার কোনো ব্যাখ্যা, বিশ্লেষণ কিংবা কারণ নেই। এলিনের এই বিরক্ত হওয়ার কারণটাও বুঝি এমন কিছু। মোনার কাজ শেষ হলে বৃষ্টি প্রাদুর্ভাব আরও বৃদ্ধি পেল যেন। মোনা প্রায় আধ ভেজা হয়ে যায়। মোনা বাসে উঠে পড়ে। এখানে বাসগুলোতে উপচে পড়া ভিড় নেই, বাদুর ঝুলা হয়েও যেতে হয় না। বাসের সামনের দিকটা বৃদ্ধ আর প্রতিবন্ধীদের জন্য। মোনা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। নিশান ঝড়বৃষ্টি ভয় পায়। নিশান একা বাসায় ভয়ে আর্স্ট হয়ে আছে। মোনাকে দেখা মাত্রই সব ভয় আর্দ্রতা চোখের পানি হয়ে আষাঢ়ের ধারার ন্যায় পড়তে শুরু করবে। মোনা বাসায় ফিরে দেখা নিশানের মুখটা শীর্ণ হয়ে আছে, ভয়ে চুপসে আছে। মোনা চিনচিনে ব্যথা অনুভব করে। ইস, কি অসহায়ত্ব, ভয়, আড়ষ্টতার এতক্ষণ গ্রাস করছিল নিশানকে। মোনা আধ ভেজা কাপড় পরিবর্তন করে। টনসিলে একটু একটু ব্যথা অনুভূত হচ্ছে। মোনা একটা মাফলার পেঁচিয়ে নেয়। গায়েও জ্বর জ্বর এসেছে। মোনার পরীক্ষা শুরু হয়।
পড়তে পড়তে মোনার দিশেহারা অবস্থা। এর উপর চাকরিটাকে প্যারা মনে হচ্ছে। মোনা জানে চাকরি না করলে ওর ভালোভাবে চলে যাবে। লিলি বেগম মাসে মাসে ডলার দিবে বেহিসেবে, জ্যাক তো আছেই। কিন্তু কারো কাছে নির্ভরশীল না হওয়ার দৃঢ় প্রত্যয় রয়েছে মোনার। কখন কে বদলে যাবে, সাহায্যের হাত গুটিয়ে নিবে। মানুষের নিশ্চয়তা বাকি। মোনার পরীক্ষা শেষ হয়ে যায়। রাত জেগে পড়ার কারণে চোখের নিচটা কালো হয়ে গেছে। গত কয়েকদিনে যাবৎ প্রিয়মের কোনো খোঁজ নেই, এমন আগে কখনো হয়নি। সারাক্ষণ বিরক্ত করা মানুষটা বিরক্ত করা ছেড়ে দিলেও বোধ হয় মানুষ ভাবনায় পড়ে যায়। লিলি বেগমের সাথে দিনে 2-1 বার ফোনে কথা হয়। কিছুদিন পর পর বাসায় এসে মোনার রুম গুছিয়ে দিয়ে যাবে, কিচেন পরিষ্কার করবে। এলোমেলো বাসাটা সুশৃঙ্খলভাবে সাজিয়ে দিয়ে যাবে। মোনা চায় লিলি বেগম প্রতিদিন আসুক, মায়ের ওম পায় লিলি বেগমের কাছে। মোনার বাসায় আসা নিয়েও হয়তো হাবিব সাহেবের অনেক কথার মুখোমুখি হতে হয় লিলি বেগমের। সেগুলো হয়তো গোপনই থেকে যায়, প্রকাশিত হয় না। মোনা লিলি বেগমের কাছে ফোন দেয়। ফোন দেওয়ার মূল কারণ প্রিয়মের খোঁজ নেওয়া। ফোন দিয়ে প্রথমেই যদি প্রিয়মের কথা জিজ্ঞেস করে তাহলে ফোন করার মূল কারণ যে প্রিয়মের খোঁজ নেওয়া এটা বুঝে যাবে লিলি বেগম। লিলি বেগম বুঝলেও সমস্যা নেই, কিন্তু মোনা বুঝাতে চায় না নিজের আপন চিন্তা ভাবনা থেকে। মোনা অনেকক্ষণ কথা বলে বলল, খালা প্রিয়ম ভাই, এরিক কেমন আছে? মোনা সচরাচর কখনো প্রিয়ম বা এরিকের কথা জিজ্ঞেস করে না। লিলি বেগম বলল, প্রিয়ম তো পা ভেঙ্গে বাসায় বসে আছে। এরিক ভালো আছে। মোনা চমকে উঠল অবচেতন মনে। স্বাভাবিক গলায় জিজ্ঞেস করল, বলো কি? কিভাবে পা ভেঙেছে? খুব মারাত্মক নাকি? না, মারাত্মক না, পা মচকে গেছে। কিছুদিন হাঁটাহাঁটি করতে পারবে না, এই আর কি। লিলি বেগম একটু থেমে আবার বলল, তুই হঠাৎ এত কথা জিজ্ঞেস করছিস? মোনা দ্রুত প্রসঙ্গ বদলে ফেলে বলে, কয়দিন হয়ে গেল একবার বাসায় আসনি, আসো না একবার। তুই আয়। তোকে তো আবার বাসায় আসতে বললে তোর মুখ মেঘবর্ণ ধারণ করে। প্রিয়মকে দেখে যাবি, তাছাড়া সেই যে গেলি আর তো আসিসনি। মোনা তাড়াহুড়ো ভাব নিয়ে বলল, খালা রাখছি, নিশান ডাকে। মোনা ফোন রেখে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে জানালার ফাঁক দিয়ে। লিলি বেগমের বাসায় যাওয়ার মতো পরিস্থিতি থাকলে প্রিয়মকে দেখার জন্য হয়তো যেত, হয়তোবা যেত না। মোনা চিন্তা ভাবনার অধ্যায় বন্ধ করে নিশানের মুখে খাবার তুলে দিতে লাগল। পরন্তু অপরাহ্নে গোধূলি লগ্নে রক্তিম প্রভাকর ক্রমশ হেলে পড়েছে। অস্তমান বিভাবসুর লালচে আভা মোহিতে ছড়িয়ে ছড়িয়ে পড়ছে। দক্ষিণা পবন জানালার ঈষৎ ফাঁক দিয়ে রুমে ঢুকে পড়ছে। একটু আগেই প্রচণ্ড বৃষ্টি ধারা ধরত্রীর বুকে স্নিগ্ধ, ঠান্ডা ভাব দিয়ে গেছে। মোনার শীত লাগছে, ঈষৎ ফাঁক হয়ে থাকা জানালাটাও বন্ধ করে দেয়, রুমে বাতাস আসার সব পথ রুদ্ধ করে দেয়। মোনা নিশানের অগোছালো করে রাখা সব কাপড় গুছিয়ে ওয়ার্ড্রবে রাখল। যেগুলো ময়লা জমেছে সেগুলো ওয়াশিং মেশিনে কাচল। ছেলেদের এই বাজে স্বভাবটা বোধ হয় জন্মসূত্রে লাভ করা। এলোমেলো করে কাপড় ছড়িয়ে ছিটিয়ে রাখা। ছোটবেলা থেকে মা বা বোন কেউ একজন অগোছালো জামাকাপড় গুছিয়ে রাখবে, ধুয়ে দিবে। আর বিয়ের পর বউ। এটাই তাদের জীবনচক্র।
আজ রুম, কিচেন পরিষ্কার, জামা কাপড় ধোয়া, এসব করতে করতে মোনার প্রাণ ওষ্ঠাগত। এগুলো সব লিলি বেগমই করে দিত। কয়েকদিন যাবৎ আসছে না লিলি বেগম। মোনা প্রায়ই ফোন দেয়। বারবার একই কথা বলে, প্রিয়ম হাঁটতে পারে না, ওর দেখাশোনা করা লাগে। এইটুকু বলে অনুনয় বিনয় করে বলে, মোনা তুই আয় না একবার। মোনা দ্রুত চতুরতার সহিত প্রসঙ্গ পরিবর্তন করে ফেলবে। আরো কয়েকদিন কেটে গেল। মোনার পরীক্ষার ফলাফল বের হল। এক কথায় খারাপ হয়েছে রেজাল্ট। মোনা মন খারাপ করছে না, মোনা ভেবেছে এর থেকেও খারাপ হবে। নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন ধাঁচে লেখাপড়া সবকিছুর সাথে নিজেকে মানাতে একটু সময় লাগা স্বাভাবিক। নিশানকে সামলানো, রান্নাবান্না, জব এসবের পরে লেখাপড়া। মোনা অবচেতন মনে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল। প্রিয়মের পা এখনো ভালো হয়নি। মোনা প্রিয়মের সাথে প্রেম করুক আর না করুক, প্রিয়ম নিয়ম করে মোনার ভার্সিটির সামনে দাঁড়িয়ে থাকুক, রাতবিরাতে নিঃশব্দে এসে বারান্দার নিচে দাঁড়িয়ে থাকুক। এগুলো যেন স্বাভাবিক নিয়ম হয়ে গিয়েছিল। স্বাভাবিক নিয়মের বিঘ্ন সৃষ্টি হলে মানুষ যেমন শূন্যতা অনুভব করে, মোনাও হয়তো শূন্যতা অনুভব করছে। এটাকে ভালোবাসা বলে ভুল করা যাবে না। আমাদের নিত্যঘটিত স্বাভাবিক নিয়মগুলো হোক সেটা ভালো কিংবা খারাপ, পছন্দের কিংবা অপছন্দের, কোনো কারণে তার থেকে ব্যতিক্রম কিছু ঘটলে চিন্তা হওয়া স্বাভাবিক। মোনা লিলি বেগমের কাছে ফোন দেয়, উদ্দেশ্য প্রিয়মের খোঁজ নেওয়া। মোনা অনেকক্ষণ কথা বলল, কিছু দ্বিধাদ্বন্দ্ব, সংকোচ আর ইতস্তত বোধের কারণে জিজ্ঞেস করা হয়ে উঠল না। মোনা ফোন রেখে দিল। কিছুক্ষণ পর আবার ফোন দিল। ওপাশ থেকে বলল, আবার ফোন দিয়েছিস কেন? কিছু বলবি? মোনার গলায় আড়ষ্টতা স্পষ্ট ফুটে ওঠে। দ্বিধাদ্বন্দ্ব যেন মোনার গলায় আস্ত হাত ঢুকিয়ে দিয়েছে, তাই কথা বের হচ্ছে না। মোনা একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলল, আচ্ছা প্রিয়ম ভাই সুস্থ হবে কবে? আর তুমি আমাদের বাসায় আসবে কবে? লিলি বেগম নিঃশব্দে হাসল। বলল, প্রিয়ম এখন সুস্থ, বেশি হাঁটলে প্রবলেম হবে, তাই যায় না কোথায়ও। আচ্ছা আমি কালই আসব, যা। এসো কিন্তু। মোনা ফোন রাখে। ফোন রাখার সাথে সাথেই শ্রুতির ফোন। মোনা নিশানের মুখে নাস্তা তুলে দিচ্ছে। নিশানকে খাওয়ানো শেষে স্কুলের জন্য রেডি করিয়ে দেয়। এর ভিতর শ্রুতি ফোন দিয়েছে অনেকবার। মন কল ব্যাক করে। ওপাশ থেকে উথালপাতাল হয়ে বলে, লম্বা সুরে বলে, আজ খুব একটা খুশির খবর আছে মোনা, তুমি তাড়াতাড়ি এসো। মোনা তেমন গ্রাহ্য করে না। শ্রুতির খুশি তো সব কিছুতেই। শ্রুতির খুশি নিয়ে গুরুতর ভাবনা চিন্তার কিছু নেই। মোনা ভার্সিটিতে গিয়ে দেখা শ্রুতি শুধু এদিক ওদিক তাকাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে কারো জন্য অধীর আগ্রহে ব্যাকুল হয়ে আছে। শ্রুতির পাশে বসা ওয়াটস মোনাকে দেখেই নিদারুণ হৃষ্টতার গলায় বলে, আমার আর সমীরের বিয়েটা বোধ হয় এবার হয়ে যাবে। সমীর রাতের বেলায় নাকি আমায় ভীষণ মিস করে। মোনার মুখের হাস্যোজ্জ্বল ভাব অপ্রস্তুতভাবে বিলীন হয়ে যায়। সমীর আর ওর ঘনিষ্ঠ কথা নির্লজ্জের মতো ওয়াটসের সামনে মোনার কাছে বলছে। মোনা অপ্রীতিকর পরিস্থিতিতে পড়ে।
শ্রুতি আবার বলা শুরু করল। আর কি বলেছে জানো? মোনা তীক্ষ্ণ স্বরে বলে। এই শ্রুতি, থামো, থামো। তোমাদের ব্যক্তিগত কথা এভাবে কেন প্রকাশ করছো? তোমাদের বিয়ে হবে, এটা খুশির খবর। কিন্তু তুমি এখন থামো প্লিজ। কথাটা সম্পূর্ণ শেষ করতে না পারায় শ্রুতি হতাশ হয়ে যায়, যেন ব্যর্থ চোখে তাকালো মোনার দিকে। এই আলোচনা থেকে সম্পূর্ণ বের হতে মোনা বলল, তোমাদের পরিচয়, প্রেম, আশীর্বাদ কিভাবে হয়েছে? শ্রুতি কিছুক্ষণ চুপ থাকল, সব কিছু গুছিয়ে তুলছে বলার জন্য। কিছুটা উদাস ভাব শ্রুতির মুখে দেখা যাচ্ছে। পুরানো কথা, পুরানো স্মৃতি মানুষকে যেন কারণে অকারণে উদাস বানিয়ে দেয়। আমার আর সমীরের বাসা পাশাপাশি। সমীর বনেদি পরিবারের ছেলে। আর আমাদের পরিবারের অবস্থা ছিল মোটামুটি। সমীর আমার প্রায় 10 বছরের বড় হবে। সমীর যখন তাগড়া যুবক, আমি তো তখন ছোট। প্রেম, ভালোবাসা ওসব কিছুই বুঝি না তখন। আমার পরিবারের সবাই কুৎসিত, গায়ের রং কুচকুচে কালো। এর জন্য যে মানুষ আমাদের হেয় চোখে দেখত তাও বুঝতাম। আমি স্কুলে যাওয়ার পথে প্রায়ই সমীরের সাথে দেখা হতো, আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার দিকে তাকিয়ে থাকার কারণ আমি খুঁজে পেতাম না। আমায় দেখার কি আছে? আমি তো কালো। আমিও আর চোখে তাকাতাম, প্রেম ভালোবাসা এসব থেকে তাকাতাম না। সুন্দর তাই তাকাতাম। আমি তো ঘুণাক্ষরেও ভাবতে পারিনি ওই ছেলে আমায় পছন্দ করবে। আমায় প্রেমের প্রস্তাব দিল, আমি কিছু না বুঝেই রাজি হয়ে গেলাম। অত কিছু ভাবার বয়স তখনও হয়নি। আমি তো প্রেমে রাজি হয়েছি সুন্দর বলে। সে বয়সে শুধু সৌন্দর্য অনুমান করার ক্ষমতা ছিল, অন্য কোনো আবেগ অনুভূতি ছিল না। আস্তে আস্তে বুঝতে পারি আসলে সমীরের বাহ্যিক সৌন্দর্যের থেকে ভিতরের সৌন্দর্য আরও বেশি উৎকট। তখন আমার মনে হতো সমীর যদি সুন্দর না হয়ে পৃথিবীর সবচেয়ে কুৎসিত মানুষ হতো তাহলেও আমি ওকে ছেড়ে যেতে পারতাম না। এর মাঝে শুরু হয় ট্র্যাজেডি। বাপ আমার বিয়ে ঠিক করে বুড়ো এক টাকাওয়ালা লোকের সাথে। কালো মেয়ে বিয়ে দিতে পারলেই যেন বাঁচে। সমীর দাঁড়ায় বাধা হয়ে। তখন সবাই জেনে যায় আমাদের প্রেমের কথা। সবার মুখে একই কথা, কি দেখে প্রেম করেছিস ওই মেয়ের সাথে? চেহারার কি শ্রী! সমীরের পরিবারে যেন দাবানলের সৃষ্টি হয়। সমীর নিজের জায়গায় অনড়, সে আমায় বিয়ে করবেই। সমীর সবার বিরুদ্ধে যায়। শেষে আরেক ঝামেলা। আমাদের বংশে বংশে মিলছে না। সমীররা মজুমদার, আর আমরা দাস। কি যে ঝামেলা! সব ঝামেলা ঊর্ধ্বে গিয়ে আমাকে বিয়ে করতে চায়। সমীরের পরিবার আমাদের সমাজচ্যুত করার ভয় দেখায়, সে এক লম্বা কাহিনী। বিয়ে হলো না, শেষ পর্যন্ত আশীর্বাদ হলো। সমীর বলে আমার লেখাপড়া শেষ হওয়ার পর বিয়ে। সমীরের আমেরিকায় জব হয়, আমায় নিয়ে আমেরিকা চলে আসে। শ্রুতি এক নাগারে অনার্গলভাবে বলল কথাগুলো। মাঝে মাঝে শ্রুতির গলা ধরা আসছিল যেন। কান্নায় ধরে আসা গলায় কাপা কাপা ভাবে বলেছিল শ্রুতি। শ্রুতির চোখ ছলছল করছে। 2 ফোঁটা পানি জমেছে সেখানে। হয়তো সমীরকে সব বাধা বিপত্তি অতিক্রম করে পেয়েছিল সেই সুখে, নয়তো পুরনো ম্লান স্মৃতির বুকের ভিতর তোলপাড় শুরু করেছিল সেজন্য। পুরানো স্মৃতি বন্দনায় শ্রুতির মুখের অভিব্যক্তি বদলে গেল যেন। চোখে মুখে লেগে থাকা চঞ্চলতা কিছু সময়ের জন্য বিলীন হয়ে গেছে।
মুখটা বিবর্ণ, বিধ্বস্ত রূপ ধারণ করেছে। পরিবারের কথা মনে পড়েছে হয়তো। এই গাঢ় নিস্তব্ধতা রেশ কাটিয়ে পরিবেশটাকে স্বাভাবিক করতে মোনা বলল, সমীরের পরিবারের লোকের সাথে তোমার কথা হয়? শ্রুতি স্মৃতির জানালাটা বন্ধ করে তাকালো মোনার দিকে। চোখ মুখ স্বাভাবিক করার চেষ্টা করল। না, আমার সাথে কথা হয় না। সমীরের সাথে হয়, তাও মাঝে মাঝে। তারা সমীরের উপর রাগ। ওয়াটস মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। বিস্মিত গলায় বলল, কি সুন্দর প্রেম কাহিনী তোমার। পাক্কা প্রেমিক প্রেমিকা তোমরা। উত্তরে শ্রুতি গর্বের দীপ্তি নিয়ে হাসল। মোনা বলল, তো হঠাৎ এখন বিয়ে করতে চাচ্ছ? তোমার তো লেখাপড়া শেষ হয়নি। সমীর তো ফাইনাল বলেনি। সমীর শুধু বলে বিয়ের পর মেয়েদের মাথায় কুবুদ্ধি চাপে, হাজবেন্ডের ঘাড়ে চেপে থাকতে চায়, লেখাপড়ায় মন বসাতে পারে না। সমীর খুব মেধাবী ছিল, তার কাছে লেখাপড়ার গুরুত্ব সর্বপ্রথম। ওয়াটস কি যেন ভেবে বলল, আচ্ছা সমীর যদি সিদ্ধান্ত বদলে ফেলে? শ্রুতি ভ্রু কুঁচকে তাকালো ওয়াটসের দিকে। কিছুক্ষণ চুপ থাকল, তারপর উত্তর দিল, সিদ্ধান্ত বদলে ফেলার ভয় বিয়ে করব? যদি সিদ্ধান্ত বদলানোর হয় সেটা তো বিয়ের পরও বদলাতে পারে। ছেড়ে চলে না যাওয়া যদি বিয়ের মাধ্যমেই নিশ্চিত হতো তাহলে তো ডিভোর্স শব্দটা থাকত না। মোনা শ্রুতির কথায় বিমুগ্ধ হল, পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল। কত সুস্থ চিন্তা ভাবনার মানুষ সমীর। আচ্ছা সমীরের যদি এই ভালোবাসা বদলে যায়? হয়তো বদলাবে না, তবুও যদি বদলে যায় তাহলে শ্রুতির মেরুদণ্ড ভেঙে যাবে। কত ভালোবাসার মানুষ বিয়ের আগে কিংবা বিয়ের পরও বদলে গেছে। প্রেম, ভালোবাসায় ছেড়ে যাওয়া কিংবা বদলে যাওয়া অনিশ্চিত হয়ে যেতে পারে না? তাহলে তো কোনো সন্দেহ, অবিশ্বাস কিছুই থাকবে না। শ্রুতি বলল, আমি আজও বুঝতে পারছি না সমীর কেন আমায় এত ভালোবাসে। আমার মনে হয় ঈশ্বর তো আমায় কুৎসিত করে তৈরি করেছে, সেই অপূর্ণতা সমীরের ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিয়েছে। আজ সারা ক্লাসে শুধু সমীর আর শ্রুতির কথা ভাবছে মোনা। ওদের নিয়ে ভাবনা যেন আজ ওর অস্থি মজ্জায় গেঁথে গেছে। ঘোরলাগা প্রেম কাহিনী। মোনা আজ অফিসে গিয়েও এই ভাবনা মাথা থেকে সরাতে পারেনি। অদ্ভুতভাবে মোনার মস্তিষ্কে চেপে বসেছে। মোনা রোমাঞ্চিত হচ্ছে। বাসায় ফিরে মোনা বিশ্রাম নিয়ে পড়তে বসে। মোনার ক্ষোভ হয় প্রিয়মের কথা ভেবে। প্রিয়ম নাকি ওর জন্য বদলে গেছে, ওর ভালোবাসায় বিভোর হয়ে নিজেকে হারিয়ে ফেলেছে। কই এতদিনে তো একটা মেসেজও করল না, ফোনও দেয়নি। প্রিয়ম হেয়ালি করছে, নিছক মজা নিচ্ছে, এছাড়া কিছুই নয়। পড়া শেষে বারান্দায় যাওয়া মোনার নিত্য স্বভাব হয়ে উঠেছে। অমাবস্যার তমসা রাত পৃথিবীকে গ্রাস করেছে আধারে। ধরা আজ অন্ধকার শয্যায় সজ্জিত হয়েছে। আকাশের দিকে তাকালে মোনার দৃষ্টি অন্ধকারে হারিয়ে যায়। সেই বিলীন হওয়া দৃষ্টি ফিরে পায় জানালার ফাঁক দিয়ে আসা খণ্ড খণ্ড আলোর মিছিল দেখে। দক্ষিণা মৃদু হাওয়ায় মোনার কর্ণপ্রান্তের কুন্তল মুখে উড়ে আসছে বারবার। মোনা বিরক্ত নিয়ে বারবার মুখে উড়ে আসা চুলগুলো সরাচ্ছে। মোনার এই রাতে কফি খেতে ইচ্ছে করতে। মোনা চুলা জ্বালিয়ে চুলা কফি তৈরির জন্য পানি বসায়। মোনা অকারণে তাকিয়ে আছে চুলায় দাউদাউ করে জ্বলা হুতাশনের দিকে। গভীরভাবে পর্যবেক্ষণ করছে, অবলোকন করছে। নিশান সজাগ হয়ে যায়। ঘুম জড়ানো চোখে খুঁজতে থাকে মোনাকে।
মোনা কফির মগ নিয়ে বসে নিশানের পাশে। দুই ভাই বোনে কফির মগে চুমুক দিচ্ছে তৃপ্তি সহকারে। মোনা প্রশান্তি পায়, নিশান ভালো আছে। নিশানের শরীরের সেই মারের আঘাতগুলো এখনো আছে, কত অমানবিকভাবে মারত ইমরুল চৌধুরী। বাবা নাম তার সাথে কি এত পিশাচতা যায়? মোনা জ্যাকের বাসায় যায়। জ্যাকের বাসায় খুব শোরগোল। কোনো প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে মনে হচ্ছে। জ্যাক সেদিনও ফোন করে বলেছিল, মোনালিসা আপনি আসুন না একবার আমার বাসায়, আমি ইদানিং খুব ব্যস্ত হয়ে পড়েছি। মোনাও সময় করে উঠতে পারে না। প্রিন্সেসকে দেখার জন্য অধীর হয়ে উঠেছে। জ্যাক বলেছে প্রিন্সেস নাকি কথা বলতে শিখছে। ফাদার ডাক শিখেছে। প্রিন্সেসও আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। জ্যাক সবাইকে কিভাবে কি করতে হবে নির্দেশ করছে। মোনাকে দেখে জাগতিক সব কাজ উপেক্ষা করে রুমে নিয়ে গেল প্রিন্সেসের কাছে। জ্যাক উৎসুক গলায় বারবার বলছে, প্রিন্সেস ফাদার বলো ফাদার। প্রিন্সেস অস্পষ্টভাবে কিছু একটা বলল। মোনা হেসে উঠল। বলল, জ্যাক আপনি কিন্তু মিথ্যা বললেন। প্রিন্সেস মোটেও ফাদার বলেনি। জ্যাক মোনার কথার প্রত্যুত্তরে ব্যাখ্যা করে বলে, বাচ্চারা স্পষ্টভাবে কিছু বলতে পারে না। বুঝে নিতে হয় মোনালিসা। বুঝার মতো ব্রেন থাকতে হয়। বাচ্চাদের ব্যাপারে বাবা মা খুব উৎসুক থাকে। আদো আদো গলায় কিছু একটা বললেই বাবা মা উচ্ছ্বাসিত হয়ে সেটার ব্যাখ্যা খুঁজে নিজেদের মতো করে অর্থ বের করে। জ্যাক আদুরে গলায় বলল, প্রিন্সেস মোনালিসাকে মাদার ডাকো তো। মোনালিসা বিশ্বাস করছে না। জ্যাকের কথা শুনে কোনো এক অজ্ঞাত কারণে মোনার হাসি বিলুপ্ত হয়ে গেল। প্রিন্সেসের দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকায়। এর ভিতর জ্যাক বলে, মোনালিসা আমার বাসায় পার্টি, বন্ধু বান্ধব আসবে। কিন্তু আপনায় দাওয়াত করতে পারছি না। আমি জানি আপনি এসব পছন্দ করবেন না। কেমন পার্টি? সেই নাইট ক্লাবের মতো পার্টি? মোনালিসা বলল, আপনি এত বুঝেন কিভাবে? জ্যাক জবাব দিল না। মোনা কিছুক্ষণ অপেক্ষা করে আশাহত হল উত্তর না পেয়ে। জ্যাকের ডাক এলো, বুঝা গেল জরুরি কিছু। মোনার ভার্সিটি বন্ধ। নিশান স্কুলে গেছে। ভরদুপুরে মোনা খাটে উপর হয়ে শুয়ে বইয়ে মুখ গুজে আছে। খানিকক্ষণ পর বাইরের দিকে তাকায়। বাইরে আজ অত্যুজ্জ্বল রোদ। রোদের তীক্ষ্ণতা একটু বেশি। মোনা আবার বইয়ে মগ্ন হয়। ডোর বেলের শব্দে মোনা মুখ কুঁচকে ফেলল। নিশান তো এত তাড়াতাড়ি ফিরে না। লিলি বেগম এসেছে? এসব ভাবতে ভাবতে মোনা দরজা খুলে। দরজার সামনে প্রিয়ম দাঁড়িয়ে আছে। মোনার দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে, অর্থবহ সে দৃষ্টি। অনেকদিন দেখেনি, মনে হচ্ছে সেই তৃষ্ণা মিটাচ্ছে। মোনা আগের ন্যায় রুক্ষ ব্যবহার করল না। চমকানো গলায় বলল, আপনি কোত্থেকে আসলেন এতদিন পর? পায়ে ব্যথা কমেছে? প্রিয়ম তৎক্ষণাৎ উত্তর দিল না। মোনার দিকে এক ধ্যানে তাকিয়ে মগ্ন হয়ে আসছে, যেন ঋষি এক ধ্যানে তাপস্য করছে। প্রিয়ম মোনার দিকে 2 পা এগিয়ে গেল। দূরত্ব রেখে দাঁড়িয়ে মোনার চোখে চোখ রেখে অদ্ভুত এক স্বরে বলল, চলে যাব? মোনা না করতে পারল না। অদ্ভুত এক আচরণ করছে প্রিয়ম।
এর বিপরীতে না বলা খুব কঠিন। কোনো জোরজবরদস্তি করছে না, শান্ত গলায় কথা বলছে, যেখানে কিছুটা রাগ, চাপা অভিমানও বিরাজ করছে। প্রিয়ম রুমের ভিতরে ঢুকল। বাসায় নিশানো নেই, প্রচণ্ড অস্বস্তি মোনাকে গ্রাস করছে যেন। প্রিয়মের সামনে একা মোনার অস্বস্তি লাগে, অস্থির, বিব্রত লাগে। আমায় দেখতে গেলে না কেন? পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছিলাম। ভেবেছি তুমি একবার হলেও দেখতে যাবে। এত অপ্রিয় আমি? উৎকট এক অভিমান প্রিয়মের গলায়। মোনা আঁতকে উঠল, প্রিয়মের প্রতি দুর্বল হয়ে যাচ্ছে ও। প্রিয়মের সাথে তাহলে কেন খারাপ আচরণ করতে পারছে না? ভিতর থেকে আর্সটা কেন কাজ করছে? মস্তিষ্ক যেন সায় দিচ্ছে না। প্রিয়ম আবার বলল, আমায় কেন দেখতে গেলে না? মোনা কি বলবে গুছিয়ে উঠতে পারল না। এলোমেলো কিছু শব্দ হাতড়ে হাতড়ে খুঁজে বের করে বলল, ভার্সিটি, জব সব মিলিয়ে ব্যস্ত ছিলাম খুব। মোনা আজ প্রিয়মের চোখের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। প্রিয়মের চোখে যেন আজ সাগরের মতো গভীরত্ব, অনুরাগপূর্ণ। আবার কিছু অনুযোগও রয়েছে। মোনার প্রিয়মের সামনে বসে থাকা অসম্ভব হয়ে উঠেছে। মোনা এরূপ পরিস্থিতি এড়াতে বলল, চা বা কফি খাবেন? প্রিয়ম মাথা ঝাঁকিয়ে না বলে। বাসার ভিতর বিজন মূর্তি বিরাজ করছে। মোনার দৃষ্টি ফ্লোরে আবদ্ধ। আর প্রিয়ম এক আহ্বায়ক দৃষ্টিতে তাকিয়ে আছে, যে দৃষ্টি মোনাকে ভালোবাসার আহ্বান জানাচ্ছে। প্রিয়ম ভাই, নিশানেরকে এগিয়ে আনতে যেতে হবে। ওর স্কুল ছুটি হবে এখন। প্রিয়ম হাসল। প্রিয়মের এই অহেতুক হাসির কারণ খুঁজে পেল না মোনা। প্রিয়ম বলল, মিথ্যা কেন বলছ? আমার সামনে থাকতেও তোমার সমস্যা হয়? এত সমস্যা আমায় নিয়ে? মিথ্যা বলে ধরা খেলে মুখের অবস্থা যেমন সঙ্গীন হয়, মোনাও তাই হল। মোনা সমস্ত আর্সটা কাটিয়ে গাঢ় স্বরে বলল, আপনার সামনে থাকতে আমার অস্বস্তি লাগে। প্রিয়ম যেন মনক্ষুণ্ণ হল। আগে প্রিয়ম সব কিছুতে জোর করত, মোনা যা বলতো কর্ণপাত করত না। কিন্তু আজকাল কেমন বোকা বোকা হয়ে গেছে, মোনা যা বলে তাই বিনা বাক্যে মেনে নেয়। তাই মোনা আগের মতো কঠোর গলায় কিছু বলতে পারে না। আচ্ছা তাহলে আমি চলে যাচ্ছি। প্রিয়ম উঠে পা বাড়াল। মোনা কিছুই বলল না। কয়েক পা সামনে এগিয়ে আবার পিছনে ফিরে তাকালো প্রিয়ম। হঠাৎ ছুটে গিয়ে ঝাপটে জড়িয়ে ধরল মোনাকে। মোনা হতভম্ব হয়ে জোড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। প্রতিবাদ করতে ভুলে গেল যেন। হতভম্বের রেশ কাটতেই জোর গলায় বলল, ছাড়ুন, আমার দম বন্ধ হয়ে আসছে। প্রিয়ম মোনার কোনো কথাই শুনছে না। মোনা নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। তীব্র এক মোহনীয় ঘ্রাণ আসছে প্রিয়মের শরীর থেকে। প্রিয়মের নিঃশ্বাস মোনার শরীরে বিঁধছে, মোনার সমস্ত শিরায় উপশিরায় অস্বস্তিতে তোলপাড় শুরু করে দিল। মোনার শরীর যেন অবশ হয়ে যায়। কি হবে কি না হবে, এসব না ভেবে মোনা চুপচাপ প্রতিবাদহীনভাবে দাঁড়িয়ে রইল। মোনার মস্তিষ্কে থেকে এমনটাই সায় দিল। এর ঊর্ধ্বে গিয়ে কিছুই করতে পারল না মোনা। মোনা জানে না কতক্ষণ ওভাবে দাঁড়িয়েছিল। মোনার সময়জ্ঞান ছিল না, চিন্তাশক্তি যেন লোপ পেয়ে গেছে পুরোপুরি।
কিছুই ভাবতে পারছিল না। মোনার মনে হয়েছে অন্য কেউ ওকে নিয়ন্ত্রণ করছে। সেই নিয়ন্ত্রণের ঊর্ধ্বে মোনা যেতে পারল না। প্রিয়মের আলিঙ্গন থেকে মুক্ত হয়ে মোনা নিজেকে নতুন করে আবিষ্কার করল। প্রিয়মের চোখের দিকে তাকিয়ে দেখল সীমাহীন ভালোবাসার জোয়ার মোনাকে তার আপন সুরে ডাকছে। মোনার দৃষ্টি হঠাৎ পরিবর্তন হয়ে গেল। রোষারক্ত নয়নে তাকিয়ে রাগে চিৎকার দিয়ে বলল, বেরিয়ে যান এখান থেকে। প্রিয়ম বের হয়ে গেল। কোনো কথা বাড়াল না। মোনা শব্দ করে দরজা আটকে ওয়াশরুমে চলে গেল। বেসিনের সম্মুখে অবস্থিত আয়নায় নিজেকে নিরীক্ষণ করতে লাগল। বড্ড অচেনা লাগছে। কেন প্রতিবাদ করল না? কেন প্রিয়মের সাথে খারাপ আচরণ করতে পারল না? নিজের উপর ক্ষোভে ফেটে পড়ল, তীক্ষ্ণ আর্তনাদ করছে। মোনা চোখে মুখে পানি দিল। নিজেকে উদ্ভ্রান্তের মতো মনে হচ্ছে। মোনা নিঃসার দৃষ্টিতে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে রইল। মোনার চোখ দিয়ে আষাঢ়ের ধারা প্রবাহিত হচ্ছে। মোনা বুঝতে পারছে না ও কেন কাঁদছে। শুধু মনে হচ্ছে নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারছে না। পুরুষ মানুষকে কেন বিশ্বাস করবে? তাও প্রিয়মের মতো মানুষকে। মোনার রাগ হয় শ্রুতির উপর। শ্রুতি মোনার ব্রেন ওয়াশ করেছে। তাই প্রিয়মকে নিয়ে পজিটিভ চিন্তা এসেছিল। আর সেই চিন্তা থেকেই মোনা দুর্বল হয়ে পড়েছে। শ্রুতি তো ভালোবাসায় মত্ত। ও তো কখনো কাছের মানুষদের হিংস্র রূপ দেখেনি। শ্রুতি তো সমীরের কাছ থেকে অগাধ ভালোবাসা পেয়ে যাচ্ছে, তাই ভালোবাসার উপর এত শ্রদ্ধা। ভালোবাসা এত সহজ শ্রুতির কাছে। মোনা কাঁদল কেন জানি। কান্নার নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পেল না। জীবনে পাওয়া সব আঘাতগুলো যেন উথলে উঠছে। মোনার চোখ দুটো ফুলে উঠেছে। কান্নার ফলে লালচে এক আভা দেখা যাচ্ছে। মোনা রুমে গিয়ে খাটের উপর বসল। অতিরিক্ত চিন্তায় মাথাটা ঝিমঝিম করছে। আস্তে আস্তে মাথা ব্যথা শুরু হয়। মোনার মাথার দুই পাশের রগগুলো সব দপদপ করছে। ছিঁড়ে যাবে যেন। মগজ গলে যাবে যেন ব্যথায়। নিশান বাসায় এসে মোনার পাশে বসে। মোনার একটু অসুস্থতায় নিশান অসহায় হয়ে পড়ে যেন। নিশানের মুখ চুপসে গেল। কেঁদে ফেলব যেন। ব্যস্ত হয়ে পড়ল নিশান। দুশ্চিন্তাগ্রস্ত মুখে ইশারায় জিজ্ঞেস করল, কি হয়েছে আপা? এমন দেখাচ্ছে কেন? মোনা মুখে কিছু বলল না। কথা বললেই যেন ব্যথা আরো তীব্র হবে। নিশান মোনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, চুলগুলো টেনে দিচ্ছে। নিশানের চোখ দিয়ে যেন পানি গড়িয়ে পড়বে এক্ষুনি। মোনা নিশানকে শাসিয়ে বলল, আমার মাথা ব্যথা করছে। এতে কাদার কি হলো? মরব না আমি। নিশান কান্না গিলে ফেলল। ছোট দুইটা হাতে মোনার মাথা টিপে দিচ্ছে পরম আদরে। মোনার আরাম বোধ হচ্ছে, মাথা ব্যথা কিছুটা কমছে। মোনা ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠার পর মাথাটা ভারী লাগল, ব্যথা নেই। মোনার মনে পড়ল ভরপুরের কথা। কিভাবে পারল মোনা প্রতিবাদ না করে ওভাবে প্রিয়মের আলিঙ্গন আবদ্ধ হয়ে থাকতে? নিজেকে নিজের ধিক্কার দিতে ইচ্ছে হচ্ছে। মোনার মনে হচ্ছে মাঝে মধ্যে কিছু জিনিস আপনা আপনি ব্যক্তির ইচ্ছা উপেক্ষা করেই হয়ে যায়। মোনা ক্ষীণ নিঃশ্বাস ফেলল। মোনার ফোনে রিং হচ্ছে। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে প্রিয়ম ফোন করেছে।
মোনা ফোনটা সাইলেন্ট করে রেখে দিল। খানিক বাদে মেসেজ আসলো, মোনা, তোমার চোখগুলো আজ ভিন্ন কথা বলেছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছো না। তোমার অবচেতন মন আমায় ভালোবেসে ফেলেছে। মোনার বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। প্রিয়ম যা বলছে তা কি সত্যি? মোনা নিজেকে নিজে বিশ্বাস করতে পারছে না। নিজের মন বুঝতে পারছে না। মোনার মনে হচ্ছে ও পাগল হয়ে যাবে। রাতে ভালো ঘুম হয়নি। নানান চিন্তাভাবনা মাথা অবশ করে রেখেছে। মোনার চোখগুলো ছোট হয়ে গেছে, ফুলে লালচে দেখাচ্ছে। ভার্সিটিতে যাওয়ার পর শ্রুতি হঠাৎ প্রিয়মের প্রসঙ্গ তুললে। মোনার মুখ ইস্পাতের মতো কঠিন হয়ে গেল। চেহারা যেন ভয়ঙ্কর কালবৈশাখীর রূপ ধারণ করেছে। চোয়াল শক্ত করে বলল, শ্রুতি, এর পর থেকে তুমি কখনো আমার কাছে প্রিয়মের কথা বলবে না। এ প্রসঙ্গে কখনো আমার সাথে কথা বলবে না। হঠাৎ মোনার এমন আচরণে চমকালো শ্রুতি, মনক্ষুণ্ণ হল। শ্রুতি পুরো ক্লাসে তেমন কথা বলল না। মোনা বুঝেও শ্রুতিকে সরি বলল না। মোনা অফিসে যায়। শরীর খারাপ লাগছে আজ। চোখগুলোও জ্বলছে বড্ড। চোখের বিশ্রাম প্রয়োজন। মোনা অফিসে যাওয়ার সাথে সাথেই লরি আসে। মোনা, আজ আমার বার্থডে। তোমাদের রেস্তোরাঁয় খাওয়াবো। আমার গার্লফ্রেন্ডও আসবে, ওকে তোমার কথা বলেছি। ও তোমায় দেখার ইচ্ছা প্রকাশ করেছে। মোনার লরির দিকে তাকিয়ে উদ্বিগ্ন হয়ে বলল, বার্থডে আগে তো বলেননি। আর আমার শরীরটাও ভালো না। লরি মোনাকে থামিয়ে দিয়ে বলল, প্লিজ মোনা, ডোন্ট শো অ্যানি এক্সকুইজ। মোনা আর কিছু বলতে পারল না। লরি প্রথম থেকেই মোনাকে যথেষ্ট সাহায্য করেছে। তাছাড়া লরি খুব আন্তরিক এবং বন্ধুসুলভ। কিন্তু মোনা চিন্তায় পড়ে গেল। নিশান্ত বাসায় একা। শরীর মন কিছুই সায় দিচ্ছে না। উপহারও তো নিতে হবে। এই মুহূর্তে মোনার কাছে ভালো উপহার দেওয়ার ডলার নেই। লরি বলেছিলে ও বই পড়তে পছন্দ করে। মোনা ঠিক করল বই উপহার দিবে। মোনা অফিস শেষে বই কিনল। এলিন ও গেল। মোনার উপস্থিতিতে এলিন যেন বিরক্ত বোধ করছে। লরির গার্লফ্রেন্ড আসলো এর ভিতর। লরি পরিচয় করিয়ে দিল। চঞ্চল, প্রাণবন্ত, উচ্ছ্বাসিত মেয়েটা। মুখের কোণে হাসি লেগে আছে। হোয়াইট স্লিভলেস শর্ট কুর্তি টাইপ কিছু পরেছে, আর হাঁটুর অবধি স্কার্ট। মোনাও হাত বাড়িয়ে হায় জানালো। লরির গার্লফ্রেন্ড মোনাকে বলল, তোমার কথা লরি বলেছে অনেকবার। প্রশংসা করেছে তোমার। নিজের প্রশংসার কথা শুনে মোনা একটু লাজুক হল। মেনু কার্ড দেখে অর্ডার দিতে বলা হলো। মোনা খুব বেশি কিছু অর্ডার করল না। লরির গার্লফ্রেন্ড ওদের সামনেই লরিকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। দুইজনে কোনো সংকোচহীনভাবে আলিঙ্গন করে যাচ্ছে। মোনা অন্যদিকে দৃষ্টি আবদ্ধ করল। বিরক্ত লাগছে মোনার। তিনজনে যা অর্ডার করেছে, এলিন একাই তার দ্বিগুণ খাবার অর্ডার করল। লরির গার্লফ্রেন্ড একটু সরু চোখে তাকালো এলিনের দিকে। মোনার খাবার প্রায় অর্ধেক শেষ। এর ভিতর রেস্তোরাঁয় হন্তদন্ত হয়ে ঢুকল প্রিয়ম। প্রিয়ম মোনার দিকেই আসছে। মোনা অপ্রস্তুতভাবে তাকাল। মোনার কাছে এসেই মোনার হাত ধরল। জোর গলায় বলল,
এদিকে আসো। মোনা রোষারক্ত নয়নে তাকালো। প্রিয়মের এত অধিকার খাটানো, কর্তৃত্ব বোধ ফলানো এসবে মোনা প্রচণ্ড তেতো হল। মোনা এখানে কোনো ঝামেলা করল না। প্রিয়মের পিছু পিছু গেল। লরি উদ্গ্রীব হয়ে বলল, মনা কি হয়েছে? কোথায় যাচ্ছ? মোনা সে সব কথা ভ্রুক্ষেপ করল না। মোনার শরীর রাগে কাঁপছে। কিছুদূর গিয়ে দাঁড়াল। প্রিয়ম রাগান্বিত গলায় বলল, ছেলেটা কে? রাতের বেলায় রেস্তোরাঁয়? বাহ মোনা! প্রিয়মের কথায় মোনার মুখের অভিব্যক্তি আবছা অন্ধকারে স্পষ্ট বোঝা গেল না। তবে মোনার গলার স্বর শুনে বোঝা গেল প্রচণ্ড ক্ষুব্ধ। মোনা, সমস্যা কি আপনার? কিসের এত অধিকার দেখান আপনি? কর্তৃত্ব বোধ ফলাতে এসেছেন? আমি যার সাথে ইচ্ছে রেস্তোরাঁয় আসব, যা ইচ্ছে তাই করব। এর জবাবদিহিতা আপনার কাছে করতে হবে? রাগে মোনার শ্বাসরুদ্ধ হয়ে আসছে যেন। প্রিয়ম মোনার হাত হিংস্রভাবে চেপে ধরল। বলল, তোকে ভালোবাসি এটাকে তুই আমার দুর্বলতা ভেবেছিস? তোর মতো মোনা মেরে রাস্তায় ফেলে রাখব? চিনিস তুই আমায়? আমি তোর সব অবজ্ঞা সহ্য করি, তাই বলে এসবও সহ্য করব? মোনার চোখজোড়া আবছা অন্ধকারের মধ্যেও যেন রাগের ফুলকি ছড়াচ্ছে। হাত মুষ্টিবদ্ধ হয়ে আসছে রাগে। কি যেন হয়ে গেল মোনার মাঝে, ক্রোধে থরথর করে কাঁপছে। ডোন্ট জাজ অ্যা বুক বাই ইটস কভার। মোনার এই কথার অর্থ বুঝল না প্রিয়ম। জিজ্ঞেসও করল না। প্রিয়মের রাগ যেন মুহূর্তে মিয়ে গেল। প্রিয়মের গলার স্বরে পরিবর্তন আসল। একটু আগে করা রাগের জন্য যেন অনুতপ্ত সে। মোনা সরি মাথা গরম হয়ে গিয়েছিল। তুইতুকারি করে ফেলছি। রাগ হয়েছিল। মোনা ক্ষীণ নিঃশ্বাস ফেলে বলল, ইটস ওকে। প্রিয়ম বলল, মোনা আমি অনুতপ্ত। আমি খারাপ আচরণ করে ফেলেছি। প্রিয়ম একটু থেমে আবার বলল, চলো পৌঁছে দিই তোমায়। মোনা গাড়িতে উঠল। গম্ভীর হয়ে বসে রইল। অন্য সময় হলে হয়তো উঠত না। মোনার আচরণে অবাক হল প্রিয়ম। পুরো রাস্তায় কোনো কথাই বলল না। প্রিয়ম অনাবর্ত সরি বলে গেল। চলবে।